বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য আবার সার্ভে খাতা পুনরায় 1 নম্বর খাতা কিভাবে 1 নম্বর রেজিস্টার বা সার্ভে খাতা কিভাবে সারবেন, কিভাবে পূরণ করবেন সেই বিষয়ে ভিডিও নিয়ে এক দিদিভাই রিকোয়েস্ট করেছেন। 13 নম্বর কলমটি উনি বুঝতে পারেননি, যার জন্য আমি প্রথম থেকে সার্ভে খাতাটি আবার বুঝিয়ে দিচ্ছি। দেখুন, যেহেতু সার্ভে খাতা এখন খুব মূল্যবান হয়ে গিয়েছে এসআইআরের জন্য, সেই জন্য আমি পুনরায় আবার বুঝিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে আছে ওপরে পরিবারের বিশদ বিবরণী। তাহলে সেখানে সেই গৃহটি যা হবে, তার গৃহ নাম্বার যা হবে সেটা কিন্তু আপনাকে ওখানে লিখতে হবে। তারপর দেখুন পরিবারের ক্রমিক সংখ্যা, পরিবারের ক্রমিক সংখ্যা লিখবেন যে কত। তারপর তার এলাকার রাস্তা, পাড়া, মহল্লা, ওয়ার্ড সেটা লিখবেন। আমার দেখুন এখানে গৃহটি 64, পরিবারের ক্রমিক সংখ্যা হচ্ছে 078, এলাকার রাস্তা, পাড়া, মহল্লা, ওয়ার্ড। এখানে আমার পাড়াটা যে পাড়া আমি সেটা লিখেছি সুবিধার্থে, পাড়াগুলো ভাগ করে নিয়ে খাতা করলে আপনাদেরই সুবিধা হবে। জাতি, সে হচ্ছে অনন্য জাতি, মানে মাইনরিটি। এখানে যেহেতু অন্য কোনো ঘর নেই সেই জন্য অন্যান্য লিখতে হয়েছে। জাতি তপশিলি উপজাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য আছে। তাহলে এক্ষেত্রে সে যেহেতু মুসলিম তাকে অন্যান্য করতে হয়েছে, তার ধর্ম হচ্ছে ইসলাম। তারপরে এদিকে ডান দিকে দেখুন রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কি না, হ্যাঁতে টিক মারবেন। তারপর এখানে প্রথমবার সংযোজনের তারিখ দেবেন। এবার লাস্ট কবে সেখানে লাস্ট পরিমার্জনের তারিখ শেষ কবে গিয়েছেন সে তারিখটাও দেবেন। দেখুন এখানে ক্রমিক সংখ্যা 01, তার পরিবারে 01, 02, 03, 04, 05, 06 করে এবং তার পরিবারে যতজন সদস্য বসাবেন। তাহলে এখানে বসানোর পর তার সেই পরিবারের যে প্রধান, পরিবারের সদস্যের নাম গৃহকর্তা বা গৃহপ্রধানের নাম দিয়ে শুরু করুন। যেহেতু এই মহিলা স্বামী নেই সেই জন্য এখানে তার নামটি আগে লেখা হয়েছে, মহিলাই প্রধান। তারপর দেখুন তার ছেলে, তারপর তার মেয়ে। তারপর এখানে লিখতে হবে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, সে কর্ত্রী, তার পুত্র, কন্যা, কন্যা, নাতি, নাতি। তারপর তার লিঙ্গ লিখবেন, স্ত্রী, পুরুষ যা হবে। বর্তমান বৈবাহিক স্থিতি, যদি বিবাহিত 1 হবে, এখানে যেহেতু বিবাহিত নয় সেই জন্য সব 2 হয়েছে। এই যে মঞ্জুরা খাতুন, এর যে মহিলা, এর মেয়ে, এই কর্ত্রীর মেয়ে, ইনি বাপের বাড়ি এসছেন গর্ভবতী অবস্থায়, সুতরাং আমার কেন্দ্রে তাকে অঙ্গনওয়াড়ি সেন্টার মাইগ্রেশন করে নেওয়া হয়েছে। তাহলে তার 2টো বাচ্চাও আছে, সে গর্ভাবস্থায় এসছে, তার একটা দ্বিতীয় বাচ্চা হয়েছে, প্রথমে একটা বাচ্চা ছিল। তারপর দেখুন প্রত্যেকের, এটা পরে আসছি এই বিষয়ে। তারপর দেখুন তার প্রত্যেকের জন্ম তারিখ লিখতে হবে, প্রত্যেকের আধার নাম্বার আগে নিশ্চিত। এখানে এই যে 2-এর ঘরে কিন্তু প্রত্যেকের আধার নাম্বার লিখতে হবে। লেখার পর এখানে জন্ম তারিখও প্রত্যেকের আধার কার্ডে যে জন্ম তারিখ থাকবে সেটাই বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে কত মাস কত বছর, তার বছর মাসটা লিখবেন, বয়স। তারপর হচ্ছে তার মায়ের নাম, শিশুর মায়ের নাম এখানে আছে। দেখুন এই ক্ষেত্রে এই গর্ভবতী প্রসূতি হয়েছে এই মহিলা, সেই জন্য এর নামটি এখানে লেখা হয়েছে এবং শিশুর মা হিসেবে ওই মহিলার নাম লেখা হয়েছে, 2টো শিশু যেহেতু। উপরের কলমে আছে দেখুন যে মায়ের নাম 0 থেকে 6 বছরের নিচের শিশুদের জন্য। 10 নম্বর কলম হচ্ছে অভীষ্ট উপভোক্তা, গর্ভবতী হলে গ, প্রসূতি হলে পরফলা, শিশু হলে তালবশাসী, কিশোরী হলে কহেশ্বরী। তাহলে যেহেতু এগুলো আছে সেগুলো এখানে লেখা হলো। এখানে প্রসূতি এবং শিশুর মায়ের নাম লেখা হলো এবং সেই মাও প্রসূতি মা বলে এখানে মায়ের নাম লেখা হয়েছে, আবার তার 2টি শিশু বলে মায়ের নামও লেখা হয়েছে। তারপরে দেখুন প্রতিবন্ধকতার ধরন যদি থাকে, এখানে প্রতিবন্ধকতার ধরন কেউ প্রতিবন্ধী নেই, যার জন্য আমি সব ডট ডট দিয়ে দিয়েছি। তারপর 12 নম্বর কলম হচ্ছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র এলাকার বাসিন্দা কি না। হ্যাঁ হলে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। দেখুন এই মহিলারা 3জন, এই ফ্যামিলির 3জন এই এলাকার বাসিন্দা, সেই জন্য আমি 3জনের হ্যাঁ করেছি। তারপর তার যে মেয়ে এসছে এখানে বাচ্চা হতে, তার ক্ষেত্রে কিন্তু আমি স্থায়ী বাসিন্দার জায়গায় দেখুন না লিখেছি। তাহলে সেই তার মেয়ে এবং আর 2টো বাচ্চা কিন্তু এখানকার বাসিন্দা নয়, সেই জন্য এখানে না লেখা হয়েছে। এবারে 13 নম্বর কলমটি যে দিদিভাই জানতে চেয়েছেন সেটা বলছি। দেখুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র এলাকায় আসার তারিখ, তাহলে সে কবে এসছে বড় কথা নয়, যখনই আপনার কেন্দ্রে এসে সে নাম তুলেছে সেই তারিখটা আপনি এখানে বসিয়ে দেবেন। দেখুন আমার 6-9-25
ওই মহিলা এবং তার প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান তো তখন গর্ভে ছিল, দ্বিতীয় সন্তান এবং মা দুজন একসঙ্গে এসছে 6/9/25 তারিখে আমার কেন্দ্রে অঙ্গনওয়াড়ি সেন্টার মাইগ্রেশন করে এসছে। সেক্ষেত্রে আমি তাদের এখানে বসিয়ে দিলাম কত তারিখে এসছে। এটা আমার সুবিধা হলো, যেহেতু প্রসূতি মা গর্ভবতী অবস্থায় এসছে, তাহলে যে তারিখে এসছে আমি সেটা বসিয়ে দিলাম। আশা করি 13 নম্বর কলমটি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো ছেলে বিয়ে করে আসে, সেই বউ আসলেও কিন্তু তার মানে সেই মহিলার কিন্তু সেই বউ তার যে বউ হবে, সে বউয়ের ক্ষেত্রে যেদিন বিবাহের তারিখ হবে সেদিন এই এলাকায় এলো, তাহলে এই তারিখটাও আপনাকে এখানে বসাতে হবে। বা কেউ বাইরে বসবাস করে, সে আপনার কেন্দ্র এলাকায় ঘর করে সেখানে এসে বসবাস করছে বাইরে থেকে এসে, সেও যদি আপনার ওখানে ঘর করে, আপনি সার্ভে খাতে তুলে নেবেন এবং আসার তারিখটা এখানে লিখে দেবেন। তাহলে কোনো ছেলে যদি বিয়ে হয়ে বউ আনে, তার ক্ষেত্রেও সে যেদিন আসবে সেখানে এই তারিখটা বসিয়ে দেবেন। বা বাইরে থেকে এসে যদি কেউ আপনার এলাকায় ঘর করে, তাহলে এখানে বসিয়ে দেবেন। আবার অনেকে দেখুন কাজের সূত্রে তারা বাইরে কাজ করে, কিন্তু তারা কাজ ছেড়ে আবার আপনার এলাকায় চলে এসছে, এলাকায় ছিল বাড়ি, তারা অনেক বছর পরে হয়তো আসলো, তার ক্ষেত্রেও আপনি ঠিক এখানে কিন্তু তার কবে এলো সেই তারিখ দিয়ে আপনি সার্ভে রেজিস্টার অবশ্যই কমপ্লিট করে রাখবেন। সার্ভে রেজিস্টারে যেন কেউ না বাদ পড়ে আপনার এলাকায়, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। বাইরের মা আসুক, বিয়ে হয়ে আসুক, বাইরে থেকে আসুক, যেখান থেকে সেই পরিবার এসে যদি কেউ 6 মাসের বেশি থাকেন, সেক্ষেত্রে আপনি সেখানে স্থায়ী বাসিন্দা, সে যদি এখানে একভাবে থাকে স্থায়ী বাসিন্দা, আর যদি অস্থায়ীভাবে আসে কোনো মা, তাহলে তার ক্ষেত্রে এখানে অস্থায়ীর জায়গায় না লিখবেন এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র এলাকায় আসার তারিখটা বসিয়ে দেবেন। তারপর দেখুন 14 নম্বর কলম হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র এলাকা থেকে চলে যাওয়ার তারিখ। তাহলে আমার এই প্রসূতি মা এখনও যায়নি, ওর বাচ্চা নিয়ে মা আছে, তাহলে 3 জনেই আছে, সেই জন্য আমি এখানে তারিখটা বসে না। যেদিন চলে যাবে ওরা আমার কেন্দ্র থেকে, আমি মাইগ্রেট আউট করব, সেই দিনই কিন্তু আমি এখানে তার তারিখটা বসিয়ে দেব। আপনাদের ক্ষেত্রেও ঠিক সেমভাবে বসাবেন, সে যেদিন চলে যাবে এখানে বসাবেন। ধরেন আপনার এলাকায় কোনো কিশোরী মেয়ে, মানে কোনো মেয়ের যদি বিয়ে হয়ে গেল, কিশোরী নয়, কোনো 18 বছর আগে তো বিয়ে হবে না, সুতরাং আপনার এলাকায় যদি কোনো মেয়ে বিয়ে হয়ে চলে যায়, তার ক্ষেত্রেও আপনি কিন্তু সেই তারিখটা এখানে বসাবেন। এই যে চলে যাওয়ার তারিখ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এলাকা থেকে চলে যাওয়ার তারিখটা আপনি এখানে বসাবেন 14 নম্বর কলমে। কারণ যেহেতু তার বিয়ে হয়ে গেল, মানে সে আপনার সার্ভে রেজিস্টার থেকে চলে গেল, তাহলে তার ক্ষেত্রে এখানে বসিয়ে দেবেন। এবার যদি কেউ মারা যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু মৃত্যুর তারিখ এখানে বসিয়ে দেবেন। 15 নম্বর কলমে দেখুন মৃত্যুর তারিখ, আপনার এলাকায় যারা মারা যাবেন সেই তাদের তারিখটা আপনারা এখানে বসিয়ে দেবেন 15 নম্বর। 16 নম্বরে দেখুন নিম্নলিখিত ICDS পরিষেবা নিতে ইচ্ছুক কিনা, হ্যাঁ বা না। একটা আছে পরিপূরক আহার, আর একটা হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা। 17 নম্বর কলম আর 16 নম্বর কলম দুটো একসঙ্গেই আছে দেখুন। তাহলে এখানে এরা 3 জন পরিষেবা নিতে ইচ্ছুক, সেই জন্য দেখুন আমি 3 জনের ক্ষেত্রে হ্যাঁ করেছি। যেহেতু 3 থেকে 6 বছরের কেউ নেই, যার জন্য প্রাক প্রাথমিক শিক্ষার ঘর কিন্তু আমার ফাঁকা, আমি এমনি দাঁড়িয়ে দিয়ে রেখে দিয়েছি। যদি এখানে 3 বছরের ওপরে কোনো বাচ্চা থাকতো, তার ক্ষেত্রে কিন্তু আমার এখানে হ্যাঁ লিখতে হতো, কারণ সে খাবার নিতেও ইচ্ছুক এবং প্রাক শিক্ষা নিতেও ইচ্ছুক। সুতরাং এইভাবে আপনারা সার্ভে রেজিস্টার পূরণ করবেন, কোনো ঘর ফাঁকা রাখবেন না, সব ঘরগুলো পূরণ করার চেষ্টা করবেন। যদি ফাঁকা থাকে আপনারা ডট ডট দিয়ে দেবেন। এইভাবে সার্ভে খাতা আপনারা কমপ্লিট করে রাখবেন। তাহলে 13 নম্বর কলম, 14 নম্বর কলম, 12 নম্বর কলম এগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পুনরায় আমি সার্ভে রেজিস্টারটা আবার বুঝিয়ে দিলাম। যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্টে লিখে পাঠাবেন, আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও আনার। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।